সেটা দেখতে পেয়ে হাতে তুলে নেয় আহরার, চোখের সামনে তুলে প্রশ্ন করে, এটা করছিলেন নাকি? ব্রেসলেটটি দেখতে পেয়ে খুশি হয় অরুণিকা, উৎফুল্ল হয়ে জবাব দেয়, হ্যাঁ এটাই তো, এই তো এটাই। বলতে বলতে সেটা নিতে গেলে আহরার তা মুঠোই পুড়ে নেয়, নিতে দেয় না। অরুণিকার মন খারাপ করে বলে, দিয়ে দিন না। আহরার একটু সামনে এগিয়ে আসে, অরুণিকা অস্বস্তিতে পড়ে যায়, মনে মনে বলতে থাকে, কি বিপদেই না পড়লাম। অরুণিকার চোখের দিকে চেয়ে আহরার বলে ওঠে, আর যদি না দেই? ওটা আমার বাবার দেয়া, প্লিজ দিয়ে দিন এটা। হাতটা দিন। বুঝতে না পেরে অবাক দৃষ্টিতে চায় অরুণিকা। মোমবাতিটি পাশের টেবিলের উপর রেখে আহরার পুনরায় বলে, হাতটা দিন। অরুণিকা ধীরে ধীরে এক হাত বাড়িয়ে দেয়। আহরার সে হাতে বেশ যত্ন করে ব্রেসলাইটটি পরিয়ে দেয়। পরানো হয়ে গেলে সেদিকে তাকিয়ে হেসে উঠে বলে, বাহ, বেশ সুন্দর। আমি এখন যাই। এই বলে অরুণিকা আহরারের পাশ কাটিয়ে ছুটে পালাতে চায়, কিন্তু যেতে পারে না। তার ওড়নাতে টান লাগায় দাঁড়িয়ে পড়তে বাধ্য হয়। ওড়নার এক অংশ টেনে ধরে রেখেই আহরার বলে ওঠে, আচ্ছা, সবসময় এমন পালাই পালাই করেন কেন অরুণিকা? আহরারের মুখে নিজের নাম শুনে অবাক হয় অরুণিকা, কিন্তু কিছু বলে না। আহরার ওড়না ছেড়ে দেয়, অরুণিকার সামনে এসে দাঁড়িয়ে বলে, আমাকে দেখলেই কেন পালাতে চান আপনি? আমার কাজ আছে। তাই? ঠিক আছে, যান তাহলে। এই বলে পথ থেকে সরে দাঁড়ায় আহরার, আর এই সুযোগে অরুণিকা ছুট লাগায়। তবে দরজার কাছে যেতে আবার থমকে যায় আহরারের কথা শুনে। সুযোগ করে পুরো একটা দিন আপনাকে আমার সামনে বসিয়ে রাখবো, সেদিন কিন্তু আপনি পালাতে পারবেন না অরুণিকা। আহরারের কথার কোনো জবাব নেই অরুণিকার কাছে। সে শুধু মাথা ঘুরিয়ে একবার চাইলো আহরারের দিকে। কি বুঝাতে চাইলো মানুষটা? বুঝতে চায় না সে। ঝড়ের বেগে পালিয়ে গেল সেখান থেকে। তা দেখে আহরার হাসিতে লুটিয়ে পড়ে। মোমবাতিটি হাতে নিয়ে সেও বেরিয়ে পড়ে ঘর থেকে। ওদিকে হারিকেন চালাতে গিয়ে হারিকেনটাই উল্টে ফেলে দিয়ে ভেঙে ফেলেছে রূপা। নতুন হারিকেন এনে তা জ্বালিয়ে যখন আহরারের ঘরে এলো, ঘর তখন ফাঁকা। রূপা এ মাথা ও মাথা, এমনকি খাটের নিচেও খুঁজে দেখে, কিন্তু না, পায় না। এবার নিজের কপালে নিজেই বাড়ি মেরে বলে, ওই মুখ আর দেখা হবে না আমার। সকাল সকাল আদ্রিকাকে ঘুম থেকে টেনে তুলে দিয়েছে অরুণিকা। সাদের ঘুম ভাঙায় বড্ড বিরক্ত লাগছে আদ্রির। উফ বুবু, আর একটু ঘুমাতে দাও না। কি সুন্দর আবহাওয়া, এমন আবহাওয়ায় ঘুম ছেড়ে কার উঠতে ইচ্ছে করে বলো? না বনু, আর ঘুমানো যাবে না। ওঠ, একটু বাড়ি যা, কিছু টুকটাক জিনিস আনা লাগবে, জলদি যা। পরে আনবো, এখন ঘুমাই। অরুণিকা জোর করে টেনে বসিয়ে দেয় আদ্রিকাকে। দুই হাতে ধরে বসিয়ে রেখে বলে, আজ প্রচুর কাজ, একটু পরে হুলস্থুল শুরু হবে, আর সুযোগ হবে না, তুই এক্ষুনি যাবি। চল নাম। এই বলে এক প্রকার জোর করে নামিয়ে দিল আদ্রিকাকে। বাধ্য হয়ে ঘুম বাদ দিয়ে বের হতেই হলো তাকে। চোখ ডলতে ডলতে বাড়ির মূল দরজার সামনে এসে দাঁড়ায় সে। আদো আদো চোখ বুঝে সাই করে দরজাটা খুলে বেরোতে যায়, আর আচমকা কাউকে বেশ জোরে সরে ধাক্কা দিয়ে বসে। সারা রাত বৃষ্টি হওয়ায় দরুন বাহিরটা পিছল হয়েছিল বেশ, আর ধাক্কা খেয়ে তাল সামলাতে না পেরে মানুষটি পিছলে পড়ে যায় ধম করে। হোয়াট দ্য হেল! রাগান্বিত স্বরে চিৎকার শুনে এক লাফে ঘুম উপড়ে যায় আদ্রিকার। সামনে তাকিয়ে একটা ছেলেকে কাদা মাটিতে পড়ে থাকতে দেখে বেশ হাসি পেল তার। তবে যখনই সে বুঝতে পারল তার ভুলের জন্য মানুষটা পড়ে গিয়েছে, সে দ্রুত এগিয়ে এসে মানুষটিকে ধরে দাঁড় করালো আর সামনে বলে যাচ্ছে, আমি খুব খুব দুঃখিত, দেখতে পাইনি আমি, ভুল হয়ে গেছে, মাফ করবেন। ছিছি, কাদা মেখে কি অবস্থা হয়েছে, আমি এক্ষুনি পরিষ্কার করে দিচ্ছি। এই বলে এক প্রকার টানতে টানতে ছেলেটিকে কলপারে নিয়ে এলো। ছেলেটি বাধা দেওয়ার সুযোগটাও পাচ্ছে না। আরে আরে, করতে করতে আদ্রিকা টেনে নিয়ে চলে এলো, আর এনেই বালতি থেকে মগ ভর্তি পানি উঠিয়ে ছেলেটির গায়ে ঢালতে থাকে। এই ঠান্ডা আবহাওয়ায় এমন কনকনে ঠান্ডা পানি গায়ে লাগায় লাফিয়ে ওঠে ছেলেটি। ছিটকে দু কদম পিছিয়ে যায়, পুনরায় চেঁচিয়ে বলতে থাকে, স্টুপিড! মাথায় সমস্যা আছে নাকি তোমার? আদ্রিকা জিভ কেটে বলে,
ইসরে খুব ঠান্ডা তাই না? তাহলে যান, এক কাজ করুন, ওই পুকুরটাতে গিয়ে টুপ করে দুটো ডুব দিয়ে দিন, তাহলে বেশি ঠান্ডা লাগবে না, আর কাদাগুলো পরিষ্কার হয়ে যাবে। আদ্রিকার কথা শুনে ছেলেটি আঙ্গুল উঁচিয়ে ক্ষুদ্র স্বরে বলে, আমি কি করব না করব কিভাবে ক্লিন করব সেটা তোমার কাছ থেকে জানবো? ইউ ইডিয়েট গার্ল। ওই ফটর ফটর ইংরেজি, পড়াশোনা আমিও করেছি, ইংরাজি আমিও জানি, এই ইংরাজি ঝাড়া বন্ধ করুন। আপনার উপকার করতে আসলাম, কোথায় ধন্যবাদ জানাবেন তা না, খালি তখন থেকে ষাঁড়ের মতন চিল্লাচ্ছে। উপকার করতে আসাই ভুল হয়েছে আমার, কাদায় গড়াগড়ি খেতে দিলেই ভালো হতো। উফ, যত সব। মুখ ঝামটা মেরে আর এক মুহূর্ত দাঁড়ায় না আদ্রিকা, হনহনিয়ে চলে যায় নিজ কাজের উদ্দেশ্যে। এদিকে পেছনে দাঁড়িয়ে ছেলেটি বিড়বিড় করছে, এসব গ্রাম্য মেয়েরা এত ঝগড়ুটে হয়, বিরক্তিকর। জগিং করতে বেরিয়েছিল আহরার। শেষ করে বাড়ির দিকে ফিরতেই কলপারে কাউকে দাঁড়িয়ে থাকতে দেখে সেদিকে এগিয়ে যায় সে। কাদামাকা অবস্থায় দাঁড়িয়ে থাকা ছেলেটিকে ভালো করে দেখতে আশ্চর্যজনিত হয়ে তাকিয়ে থাকে আহরার। পরক্ষণে হো হো করে হেসে উঠে সে, হাসতে হাসতে বলে, কিরে আয়াজ, তোর এই অবস্থা কেন? কাদা মেখে অমন সংসেজে দাঁড়িয়ে আছিস? ফোঁস করতে করতে আয়াস জবাব দেয়, তুমি হাসছো ভাইয়া? গ্রাম আমার একদম পছন্দ নয়, এই জন্য আমি গ্রামে আসতে চাইনি। শুধুমাত্র দাইয়ান ভাইয়ার জোড়াজোড়িতে এসেছি, কিন্তু এই বাড়িতে যে একটা দস্যি মেয়ে আছে তা জানলে তো কোনো জোড়াজোড়ি মানতাম না। কার কথা বলছিস তুই, আর কেন বলছিস বুঝতে পারছি না। আচ্ছা যাই হোক, যা এখন তাড়াতাড়ি ক্লিন হয়ে চেঞ্জ করে নে, এই ভেজা অবস্থায় থাকলে ঠান্ডা লেগে যাবে তোর। ঠিক আছে। আয়াস বাড়ির ভিতরে চলে গেল। আহরার তখনও মিটমিট করে হাসছে। আয়াস আর আহরারের ছোট বোন আহিয়া এসেছে গত রাতে। বেশ রাতই হয়ে গিয়েছিল তাদের আস্তে আস্তে। আয়াস কোনোভাবেই আসতে রাজি ছিল না, কিন্তু একদিকে দায়ানের জোড়াজুড়ি, আরেকদিকে আহিয়ার আসার জন্য পাগলামি, তাই বাধ্য হয়ে তাকে আসতে হলো। বেশ রাত করে আসায় বাড়ির কারোর সাথে তেমন সাক্ষাৎ বা আলাপ হয়নি তার, আদ্রিকার সাথেও না। তবে ভাবেনি সকাল সকাল এমন সংবর্ধনা পাবে সে, যা তার গ্রামে আসার বিরক্তিটাকে আরো কয়েকশো গুণ বাড়িয়ে দিবে। গায়ে হলুদের আয়োজন বেশ জোরে সোরে চলছে। অতিথিদের আগমনে গিজগিজ করছে পুরো বাড়ি, কোথাও এতটুকু দাঁড়াবার জো নেই। স্টেজ সাজানোর জন্য বিভিন্ন রকমের ফলফলাদি মিষ্টি দিয়ে কারুকার্য করে রাখা হয়েছে, আর এই সব কিছু অরণিকা এক হাতে করেছে। সকলে বেশ মুগ্ধ হয়ে দেখে প্রশংসা করছে তার। অরণিকা বেশ ছুটাছুটি করে কাজ করছে, কোনো দিকে কোনো খেয়াল নেই তার, শুধু সবকিছু ঠিকঠাকভাবে সম্পূর্ণ হলেই নিশ্চিন্ত সে। এদিকে কাজ সেরে সে গিয়ে পৌঁছালো কনের কাছে। দায়িত্ব পড়েছে কনেকে সাজানোর। দিয়া ড্রেস পরে রেডি, এখন প্রসাদনীর শ্বাসকোষটা বাকি। অরণিকা এসে দেখেই বলে উঠে, ও মা, বসে আছো তুমি? আমার খুব দেরি হয়ে গেল তাই না? দিয়া গ্রামের বাড়িতে অনেকবারই এসেছে, সেই সুবাদে অরণিকাকে সে ভালোভাবেই চেনে, বেশ পছন্দও করে। তাই অরণিকাকে দেখতেই সেই উৎফুল্ল হয়ে বলে, না না অরু আপু, একদম দেরি হয়নি, তুমি রিল্যাক্সে সাজাতে পারো আমাকে, কোনো চাপ নেই। আহরারের বোন আহিয়া প্রথমবার এসেছে এই গ্রামে। দিয়ার কথা শুনে অরণিকাকে বেশ মনোযোগ দিয়ে দেখছিল সে। দিয়া সচরাচর সবার সাথে মিশুক নয়, এতটা উৎফুল্লতা নিয়ে খুব কম মানুষের সাথেই কথা বলে। সেই মেয়ে যখন এই মেয়েটিকে দেখে এত খুশি হয়েছে, তার মানে মেয়েটির মধ্যে বিশেষত্ব তো আছে বটে। অরণিকাকে আগাগোড়া ভালোভাবে পর্যবেক্ষণ করে আহিয়া। গায়ের রংটা একটু চাপা হলেও মুখের আদলটা বেশ সুনিপুণ মায়াবী গড়নে, দেখলেই একটা প্রশান্তি কাজ করবে। কথার ধরনও বেশ সুন্দর, সুমধুর সুললিত কণ্ঠস্বর। কি জানি কেন অরণিকাকে আহিয়ার বেশ মনে ধরে যায়, তাই আর মনেই বলে ফেলে, তুমি তো বেশ মিষ্টি মেয়ে। আহিয়ার কথা শুনে চোখ তুলে তাকায় অরণিকা। এভাবে তার পরিবারের মানুষ ছাড়া আর কেউ কখনো বলেনি, তাই কথাটুকু শুনে প্রত্যুত্তরে মন করা এক হাসি দিল সে, যা দেখে আহিয়ার আরো ভালো লেগে যায়। গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে। মিষ্টির থালা হাতে আদ্রিকা বাহিরে স্টেজের দিকে যাচ্ছে। মিষ্টিগুলো মূলত অতিথিদের জন্য, খাওয়া দাওয়ার জায়গায় পৌঁছে দিয়ে আসতে হবে।
যাওয়ার পথে হুট করে আয়াজের মুখোমুখি হয়ে যায় সে। আরে ইংরেজি সাহেব যে সকালে কাদা মাখামাখি থাকায় তো বুঝতেই পারিনি। এত টিপটপ বাবু আপনি, একেবারে রাজপুত্রর মতন দেখতে, কিন্তু মুখের ভাষা পুরাই ফকিন্নি। ব্যাস, ঘুরে ফিরে এই মেয়েরই সামনে পড়তে হলো। এই মেয়ে, তোমার আর কোনো কাজ নেই এভাবে পুটুর পুটুর করে বেড়ানো ছাড়া? ওমা, ঘুরে কই বেড়ালাম, দেখছেন না মিষ্টির থালা নিয়ে যাচ্ছি, নিন আপনি একটা মিষ্টি খান, তাহলে যদি মুখ দিয়ে একটু মিষ্টি কথা ঝাড়ে। এই শোনো, বড্ড বেশি কথা বলো তুমি। টু মাচ টকেটিভ গার্ল, আই হেইট। বাকি কথা সম্পূর্ণ হওয়ার আগেই থেমে গেল সে। আদ্রিকা বিশাল সাইজের একটা মিষ্টির ঠেসে মুখে পুরে দিয়েছে তার। তারপর দাঁত কেলিয়ে হিহি করে হাসতে হাসতে পাশ কাটিয়ে চলে যায়। আর এদিকে মিষ্টি মুখে নিয়ে আহাম্মকের মতো আদ্রিকা চলে যাওয়া দেখছে আয়াস। হলুদের অনুষ্ঠানে নিমন্ত্রিত হয়েছে নিয়াজি পরিবারের সকলেই। সেখানে শাহাদাত নিয়াজিও এসেছে, যার সাথে আদ্রিকার বিয়ের কথা চলছে। শাহাদাত এই ব্যাপারে সম্পূর্ণ অবগত, তাই এখানে আসার পর থেকে সে আদ্রিকাকে খেয়াল করছে। তার চালচলন, কথাবার্তা, কখন কার সাথে কি করছে না করছে সবটাই দেখছে সে। এই যেমন এখন খানিকটা দূরে কিছুটা আধারে দাঁড়িয়ে সিগারেটে ফুঁকছে সে। ধোয়া কুণ্ডলি পাকিয়ে তা বাতাসে ছাড়ছে, আর সরু চোখে আয়াজের সাথে আদ্রিকার রসিকতাগুলো শুষ্কভাবে পর্যবেক্ষণ করছে। বাসন্তী রঙের সুতির শাড়ি পরিহিতা রমণী, মুখমণ্ডলীতে নেই কোনো বাড়তি প্রসাধনীর ছোঁয়া। বেশভূষা যতটা সাধারণ থাকা যায় সে যেন তার থাকাই চেষ্টা করেছে। আর সেই রমণী অতি সাধারণ থাকাটাও কারোর চোখে অসাধারণ হয়ে ধরা দিচ্ছে। আর সবচেয়ে সুন্দর যে ব্যাপারটি ঘটেছে তা হলো সুনয়না আজ চোখে কাজল পড়েছে। ভিড়ভাট্টার মাঝে যেতে অরণিকা স্বাচ্ছন্দ্য বোধ করছে না, তাই একটু ফাঁকা জায়গা দেখে দাঁড়িয়ে আছে। সেখান থেকে অনুষ্ঠান দেখছে সে। ওদিকে তার থেকে কিছুটা দূরত্বে দাঁড়িয়ে তাকে মন ভরে দেখছে আহরার। টেবিলের কাছে দাঁড়িয়ে আছে সে। সেই টেবিলের উপর কাবাবের প্লেট রাখা। ঈশান এসে আহরারকে বলে, কাবাবের প্লেট থেকে একটা কাবাব দে তো, কাবাব খেতে মন চাচ্ছে। কি দারুণ দেখতে হয়েছে, উফ, দে দে জলদি দে। ডেকোরেশন একটু ভিন্নতা আনার চেষ্টা। টেবিলটা সাজানো হয়েছিল লতাপাতা দিয়ে। আহরার অরণিকাকে দেখতে এতটাই ব্যস্ত ছিল যে সে প্লেটের দিকে না তাকিয়ে টেবিল থেকে লতাপাতা ছিঁড়ে ঈশানের দিকে এগিয়ে দেয়। তা দেখে ঈশান বাক হারায় নিয়ে চেয়ে রয়। এ কি রে, তুই আমাকে এসব খেতে দিচ্ছিস? অরণিকার দিকে দৃষ্টি রেখে আহরার জবাব দেয়, আরে ভাই, তুই তো খেতে চাইলি, এখন বেশি পেঁচাল না পারে ঝটপট খেয়ে নে। ততক্ষণে দায়ান আর রাদীপও এসে দাঁড়িয়েছে সেখানে। তারাও হতভম্ব হয়ে দেখছে আহরারের কাণ্ড কারখানা। এদিকে রাগে দুঃখে কাদো কাদো মুখ করে ঈশান বলে উঠে, হ্যাঁ হ্যাঁ, তাই তো, আমি তো ছাগল, তাই বসে বসে এখন লতা পাতা চিবাবো। দে দে চিবাই, লতা পাতাই চিবাই দে। এই বলে সে আহরারের হাত থেকে লতা পাতাগুলো নিয়ে ক্ষোভের সাথে দাঁত দিয়ে ছিঁড়তে থাকে। দায়ান আর রাদীপ হই হই করে এসেই ঈশানের হাত থেকে লতা পাতাগুলো কেড়ে নিয়ে ফেলে দেয়। ওদের চিৎকারে ভরকে গিয়ে অরণিকার দিক থেকে দৃষ্টি ফিরিয়ে বন্ধুদের দিকে তাকায় আহরার। জিজ্ঞাসু দৃষ্টিতে তাকাতে দায়ান ধমকে বলে উঠে, কি রে, তোর ধ্যান কোন দিকে বলতো? চাইলো কাবাব আর দিলি লতা পাতা। বোধগম্য হতে আহরার হড়বড় করে বলে উঠে। সরি দোস্ত, আমি একদম বুঝতে পারি নাই। বলতে বলতেই কাবাবের প্লেটটা নিয়ে ঈশানের দিকে এগিয়ে দিতে দিতে বলে, এনে বন্ধু, কাবাব খা। ঠাস করে হাত থেকে প্লেটটা নিয়ে নেয় ঈশান। তারপর টপাটপ মুখে পুড়তে থাকে। রাদীপ সন্দেহের দৃষ্টিতে আহরারকে দেখতে দেখতে প্রশ্ন করে, আমার ডাউট যদি ঠিক হয়, তবে যেই মেয়েকে দেখে তোর চোখ আটকে ছিল সে বোধহয় এখানেই আছে, তাই না? রাদীপের কথা শুনে দায়ান ঈশান দুজনেই আহরারের দৃষ্টি স্থির করে। থতমত খেয়ে যায় আহরার। মাথা চুলকে একটু লাজুকভাবে দেখিয়ে মাথা নাড়িয়ে সম্মতি জানায়। সাথে সাথেই তিন বন্ধু চিৎকার করে বলে ওঠে, কি? আহরার থামতে বলে তাদের। চিৎকার শুনে আশেপাশের মানুষ একবার তাদের দিকে তাকিয়ে পুনরায় নিজেদের কাছে মগ্ন হয়ে যায়।
তিন বন্ধুই আহরারকে চেপে ধরে। ঈশান বলে, ওই বেটা ক কে সেই মাইয়া? দায়ান রাদীপও তাল মিলিয়ে বলে। বল বল কোনটা? আহরার এক নজর অরণিকাকে দেখে নেয়, তারপর তিনজনকেই ইশারায় দেখিয়ে দিতেই সকলের দৃষ্টি সেদিকে নিপতিত হলো। অরণিকাকে দেখতেই দায়ান বলে উঠে, ওয়েট ওয়েট ওয়েট, ও তো জসিম দাদুর বড় নাতনি, কি যেন নাম? হ্যাঁ, অরুণিকা। ওকে পছন্দ করিস তুই? আহরার দৃঢ়তার সাথে জবাব দেয়। হ্যাঁ করেছি, ওকে পছন্দ করেছি। কেন, কোনো সমস্যা? আরে দোষ, চাষিদের কাছে শুনেছি ওর মতো গুণী মেয়ে নাকি এই গ্রামে আর একটাও নাই। আচার ব্যবহার সব দিক দিয়েই 100-তে 100 শুধু। রাদীপ প্রশ্ন করে। শুধু কি? দায়ান জবাব দেয়। শুনেছি ওর বিয়ের কথা চলছে, কিন্তু কোনোটাই আগায় না গায়ের রংটার জন্য। গায়ের রং তো বাহানা, আসল কথা কি জানিস? আহরারের কথা শুনে তিন বন্ধুই তাকিয়ে থাকে তার দিকে। অরণিকা শুধুই আহরাবের জন্য, তাই অরণিকা এ পর্যন্ত আহরাব খান ছাড়া আর অন্য কোনো মানুষ বা কেউ পৌঁছাতে পারবে না, কখনোই না। ঈশান বলে উঠে। তুই শিওর? গাঢ় দৃষ্টিতে অরণিকার দিকে চেয়ে মৃদু শব্দে বক্র হেসে আহরার জবাব দেয়। বলেছিলাম তোদের, যেই মেয়েকে দেখে আহরাব খানের চোখ আটকে যাবে সেই মেয়েটাই আহরাব খানের জন্য নির্ধারিত হয়ে যাবে। মেয়েটি আর কেউ নয়, ওয়ান অ্যান্ড অনলি অরণিকা। আনমনেই কি ভেবে যেন অরণিকা তাকিয়েছিল এদিকে। তখনই তার দৃষ্টি নিবদ্ধ হয় সরাসরি আহরারের দৃষ্টির পানে। চোখাচোখি হয় দুজনের, কিন্তু এবার আর অরণিকা চোখ সরিয়ে নিল না। চুম্বকের ন্যায় আটকে রাখল নিজের চাহনি। আহরারও এক সমোহনী দৃষ্টিতে চেয়ে রইল তার শ্যামবতীর পানে। অরণিকার শান্ত সুস্থির চাহনি যেন তীক্ষ্ণ বাণ চালিয়ে সাই সাই করে প্রবেশ করছে আহরারের দৃষ্টির অভ্যন্তরে। সময়টা কি থামিয়ে দিবে? না, সময়টাকে বেঁধে রাখতে হবে স্মৃতির পাথায়। এই শুভক্ষণ, যেই ক্ষণে ঘটেছে রূপবান শ্যামবতীর এক অপূর্ব দৃষ্টি মিলন। অনুষ্ঠানের খাওয়া দাওয়ার পালা চলছে। আদ্রিকা সেদিকটা একবার দেখে বাড়ির ভিতরের দিকে যাচ্ছে। হুট করেই পুরুষ কণ্ঠের গলা খাকিয়ে শুনে পেছনে ফিরে তাকায়। শাহাদাতকে দেখতেই অস্বস্তিতে জড়সড় হয়ে যায় আদ্রিকা। শাহাদাত এগিয়ে এসে বলে, হাতটা ধোয়া প্রয়োজন, যদি একটু হেল্প করতে। হাত ধোয়ার ব্যবস্থা খাওয়া দাওয়া জায়গাতেই করা হয়েছে। তারপরও শাহাদাত কেন এদিকে এসেছে বুঝতে পারছে না আদ্রিকা। তবে ভদ্রতার খাতিরে কিছু বলল না। ইতস্তত করতে করতেই বলে, আসুন। শাহাদাতকে কলপারে এগিয়ে দিয়েই সে চলে যাচ্ছিল। শাহাদাতের ডাকে আবার পিছু ফিরতে হয়। একটু পানিটা ঢেলে দিবে প্লিজ? বিরক্ত হয় আদ্রিকা, কিন্তু তা প্রকাশ করে না। মগ ভর্তি পানি নিয়ে শাহাদাতের হাতে ঢালতে থাকে সে। হাত ধুতে ধুতেই শাহাদাতের দৃষ্টি আদ্রিকার দিকে নিবদ্ধ। সেদিকে চোখ পড়তে আদ্রিকার অস্বস্তি কয়েক গুণ বেড়ে যায়, কারণ শাহাদাতের নজর আদ্রিকার কাছে স্বস্তিকর ঠেকেনি। সে তাড়াহুড়ো করে পানি ঢালার কাজ শেষ করেই বলে উঠে, আমি যাই। আচমকা শাহাদাত আদ্রিকার আঁচল টেনে হাত মুছতে থাকে। এবার আর আদ্রিকা নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না। রাগ মিশ্রিত স্বরে বলে উঠে, এটা কি করলেন আপনি? হাত মোছার জন্য তো কিছু নেই, তাই তোমরা আঁচলেই মুছে নিলাম। মাইন্ড করো না কেমন? রাগে বিরক্তিতে গা রি রি করছে আদ্রিকার। আঁচলটা টেনে নিয়ে কিছু না বলেই এগোতে নিলে পুনরায় শাহাদাতের বাধাপ্রাপ্ত হয় সে। এক হাত সামনে দিয়ে পথ আগলে রেখেছে শাহাদাত। আরে আরে, কোথায় যাচ্ছ? রাগ করলে নাকি? রেগে গেলে আরো সুন্দরী লাগে তোমায়। বলতে বলতে গালে আঙ্গুল ছোঁয়ানোর লিপসা নিয়ে হাত বাড়ায় শাহাদাত। তার দুর্বিশ্বসন্ধি আদ্রিকার বোধগম্য হয়। সে মুখটা সরিয়ে নিতে যায়, তার আগেই শাহাদাতের হাত থমকে যায়, কারণ কেউ একজন শক্তপোক্ত হাতে কড়াভাবে চেপে ধরেছে তার হাত। আদ্রিকা চেয়ে দেখে শাহাদাতের হাত আটকে রাখা মানুষটি আর কেউ নয়, স্বয়ং আয়াস। হাতটা মুছড়ে দেওয়ার ভঙ্গিতে ধীর ধীর নামিয়ে দিতে দিতে আয়াস বলে, যেখানে সেখানে যেমন তেমনভাবে হাত ব্যবহার করা উচিত নয়, নইলে দেখা যাবে মানুষটা আছে হাত নেই, নয়তো হাত আছে মানুষটাই নেই।
বলতে বলতে ভদ্র হাসি দেয় যেন কিছুই হয়নি। শাহাদাত বেশ শান্ত চোখে একবার আদ্রিকা আরেকবার আয়াজের দিকে তাকিয়ে প্রস্থান করে। আয়াজের এমন কাছে আদ্রিকা বিস্মিত হলেও পরক্ষণে হিহি করে হেসে ওঠে। আদ্রিকার হাসি দেখে আয়াজ অবাক হয়ে প্রশ্ন করে, কি আশ্চর্য, এখানে হাসার মতো কি হলো? আদ্রিকা হাসি চেপে বলে, আপনাকে যতটা খারাপ ভেবেছি ততটা খারাপ নন আপনি, ভীষণ মিষ্টি। এই বলে আয়াজের গাল দুটো টেনে দিয়ে খিলখিলিয়ে হাসতে হাসতে চলে যায়। এদিকে দু গালে হাত রেখে আহাম্মকের নিয়ে আদ্রিকা চলে যাওয়া দেখে আয়াজ, তারপর বিড়বিড়িয়ে বলে উঠে, এই মেয়ের আসলেই মাথায় সমস্যা আছে। হলুদের অনুষ্ঠান, খাওয়া দাওয়ার পর্ব সবকিছুর শেষে এবার সকলে বিশ্রাম নেওয়ার পালা, কারণ বিয়ের দিন আরো বড় ধকল আছে। ঘরের আয়নায় সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াতে আঁচড়াতে ভাবনায় বিভোর হয়ে আছে অরণিকা। চোখের কাজল এখনো মোছেনি সে। আয়নায় নিজের প্রতিবিম্বের উপর এক হাত রেখে আপন মনে বলে উঠে সে, আজ কতদিন পর তুই চোখে কাজল দিয়েছিস সরু। চোখে কাজল দেয়া তোর সবচেয়ে পছন্দের কাজ ছিল, তবে কটু মন্তব্যের দাপটে ওই পছন্দকে ত্যাগ করেছিলি তুই। শুধু কি পছন্দ না, নিজেকে আড়াল করেছিস, লুকিয়েছিস নিজের সত্তা। আজ সেই চাপা দেওয়া স্তূপের ভেতর থেকে নিজের হারিয়ে যাওয়া সত্তা টেনে হিসেবে বের করে আনার চেষ্টা করছিস। কিন্তু কেন? ওই মানুষটার কথায়, তার কথার এত দাম তোর কাছে? ঝট করে আয়নার উপর থেকে হাত সরিয়ে নেয় অরণিকা। না না, তার কথা আমার ভেতরে কথার সাথে মিলছে কেবল, এর বেশি কিছু নয়, এর বেশি কিছু হতেই পারে না। বুবু, আদ্রিকার ডাকে নিজের ভাবনায় জগৎ থেকে বেরিয়ে এলো অরণিকা, কিন্তু নিজের জায়গা থেকে নড়ল না একটুও। আদ্রিকা এগিয়ে তার বুবুকে পেছন থেকে জড়িয়ে ধরে কাঁধে মাথা ঠেকায়। অরণিকার পিছু ফেরে আদ্রিকার মুখ অজলায় ভরে উপরে তোলে, স্নেহময়ী কণ্ঠে শুধায়, কি হয়েছে বনু, মন খারাপ? আদ্রিকা দুই পাশে মাথা নাড়ায়, তারপর কেমন যেন ক্লান্ত স্বরে বলে ওঠে, মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দিবে বুবু। হেসে ফেলে অরু। বিছানায় বসে বোনকে ইশারায় কোলে মাথা রাখতে বলে। কাল বিলম্ব না করে আদ্রিকা অরুর কোলে মাথা রেখে শুয়ে পড়ে। অরু পরম যত্নে আদ্রিকার চুলে বিলি কেটে দিচ্ছে। আদ্রিকা বলে ওঠে, আচ্ছা বুবু, শাহাদাত ভাইকে তোমার কেমন মনে হয়? তার তো অনেক সুনাম গ্রামে, বেশ ভদ্র ছেলে বলেই তো জানি তাকে। কেন বলতো? তার সাথে কি আমার বিয়ে দিয়েই দিবে? তা তো জানি না রে, তবে সবাই তো তাই চাচ্ছে। বুবু, হুম, মা, দাদু, চাচু, ওরা তো কেউ আমার খারাপ চাইবে না বলো? ধুর পাগলি, ওরাই তো তোর সবচেয়ে আপন। আপন মানুষেরা কখনো খারাপ চায় বল? আদ্রিকার কিছু বলে না, দীর্ঘশ্বাস ফেলে চোখ বুঝে নেয়। ক্লান্ত দেহে মুহূর্তে ঘুমের রাজ্যে তলিয়ে যায় সে। এদিকে বোনের কথাবার্তার ভঙ্গিমা কেমন যেন অন্যরকম থেকে অরুর কাছে, তবে তা নিয়ে বিশেষ মাথা ঘামালো না অরু। পাগলি মেয়ে, কখন কি বলে ঠিক নেই। বাড়ি ভর্তি মেহমান থাকায় অরুণিকা আদ্রিকা আজ অন্য ঘরে আছে। সেই ঘরে আরো অনেক ঘুমিয়েছে। এমন হিজিবিজির মধ্যে অরুর ঘুম আসছে না। সে উঠে গিয়ে জানালার পাশে দাঁড়ায়। জানালা দিয়ে পুরো আকাশ দেখা যাচ্ছে। আকাশে আজ চাঁদ নেই, তবে শত শত তারাদের উকিঝুঁকি দৃশ্যমান। জানালার গ্রিলে মাথা ঠেকিয়ে ওই তারাইর মেলা দেখছে অরণিকা। তার ঠিক তার পাশের জানালাতে দাঁড়িয়ে একইভাবে আকাশে তারা দেখছিল আহরারও। আহরারদের পাশের ঘরেই অরণিকারা থাকছে আজ, তা আহরার অরণিকা দুজনেই জানে। তবে এই মুহূর্তে তারা যে পাশাপাশি দাঁড়িয়ে আছে তা জানে না। নয়নে তারকারাজের দর্শন, তবে অন্তরে শ্যামবতীর বিচরণ। কি অদ্ভুত! মেয়েটা এমন দিশেহারা করে দিল। দিন নেই রাত নেই, কেবল তারই কথা স্মরণ হতে থাকে। ঘুমন্ত হোক বা জাগ্রত মস্তিষ্কে জুড়ে সেই সুনয়না কি দাপুটে বিচরণ। তার কথা ভাবতে গেলে আকাশের তারাগুলো যেন ফুল হয়ে ঝরতে থাকে। ভাবতে ভাবতে আনমনে হেসে ফেলে আহরার। মৃদু মন্দ হাওয়ায় কোথা হতে যেন গন্ধরাজ ফুলের সুবাস ভেসে আসছে। হুট করে পাশের জানালায় গলি হতে একটি হাত বাহিরে এলো। আহরারের নজর আসতেই সেই ধর্মড়ি উঠে। এই হাত চিনতে তার অসুবিধা হয় না। ওই হাতে থাকা ব্রেসলেট সে নিজের হাতে পরিয়ে দিয়েছিল।
হয়তো বৃষ্টি হচ্ছে কিনা তাই দেখলো। পরপরই হাত বেড ভিতরে ঢুকিয়ে নিল। আহরার সেদিকে চোখ ফিরিয়ে একবার আকাশের দিকে চায়। আকাশ ঝকঝকে পরিষ্কার হয়ে আছে। কিছু কিছু তারা মাঝে মাঝে উজ্জ্বল আলোয় বিচরণ ঘটাচ্ছে। সেদিকে তাকিয়ে অরণিকাকে কল্পনা করে আহরারের মনে একটি গানের কিছু লাইন ভেসে বেড়াতে থাকে। গুনগুন করতে করতে সুর তুলতে থাকে সে। নিশুতি রাতের শান্ত পরিবেশে সেই সুর অরণিকার কর্ণকুহরে এসে প্রবেশ করে পরিষ্কারভাবে। মাথা উঁচিয়ে পাশের জানালা বরাবর উকি দেওয়ার চেষ্টা করে সে, তবে কাউকে দেখতে পায় না। আহরার গান গাইতে শুরু করে। জানালার গ্রিলে মাথা ঠেকিয়ে চোখ বুজে রয়েছে অরণিকা। সেই সাথে শুনছে আহরারের কণ্ঠ নিঃসৃত সুরের তালের ছন্দ। গাইতে গাইতে আহরার পাশের দেওয়ালের দিকে তাকায়। আলতো হাতে সেই দেওয়াল স্পর্শ করে মনে মনে বলে, একদিন ভেঙে যাবে এই দেয়াল। সব প্রতিবন্ধকতা পেরিয়ে তুমি আমার সামনে এসে দাঁড়াবে, আমার শ্যামবতী হয়ে। মাঝরাত, গভীর ঘুমে আচ্ছন্ন। হুট করে ঘুম ভেঙে যায় দায়ানের। পেটের অবস্থা তো ভালো মনে হচ্ছে না। ধাম করে উঠে বসে সে। বাথরুম বাথরুম যেতে হবে এই বলে পেট চেপে উঠতে গেলে তার পা চেপে ধরে ঈশান। ওই সালা, কই যাস? আমার তো পেটের অবস্থা শেষ, বাথরুম যাওয়া লাগবে। একই কেস বন্ধু, তাড়াতাড়ি চল। দুই বন্ধু পেট চেপে ধরে দ্রুত বেগে ছুট লাগায় বাথরুমের উদ্দেশ্যে। রাতের খাওয়া দাওয়াটা তিন বন্ধু একটু অতিরিক্তই করেছে। তাদের পেটে এসব সইবার কথা নয়, কিন্তু কেউ সেটা না ভেবে ইচ্ছে মতো খেয়েছে। তবে আহরার যথেষ্ট কন্ট্রোল রেখেছে। হালকা খাবার খাওয়ায় সে বেঁচে গিয়েছে। এদিকে দুই বন্ধু যাওয়ার কিছু সময় পরপরই তৃতীয় জনের ডাক পড়ে যায়। বাড়ির ভেতরে দুটো বাথরুম, আরেকটা বাহিরে। ভেতরে দুটো দুই বন্ধু দখলে, তাই রাদীপকে বাহিরটাতেই যেতে হবে। কিন্তু তার আবার ভূতের ভয়, একা কিছুতেই যেতে পারবে না। তাই ছুটে এসে ঘুমন্ত আহরারকে টেনে হেসড়ে তুলে আনলো। ঘুমে ঢুলতে ঢুলতে হাজারটা গালি দিতে দিতে আহরার রাদীপের পিছু পিছু আসে। রাদীপ বাথরুমে গেলে আহরার বাহিরে দাঁড়িয়েই থাকে, রাগে বিড়বিড় করছে। বারবার বলেছি আমার হাতের মতো গিলিস না। আরে ভাই, পেটেরও তো একটা লিমিটেশন আছে নাকি? শুনলি না? এখন মাঝরামে বাথরুম বেডরুম ছুড়ে বেড়া। এদিকে মশার জ্বালায় অতিষ্ঠ হয়ে রাগ যেন আরো তুঙ্গে চড়ে গেল। কি ইতিহাস রচনা করলি তোরা? এক বন্ধু তো পেট খারাপ সারতে সারতে বাথরুমে আসন গেড়ে বসে আছে, আরেক বন্ধু তাকে সঙ্গ দিতে বাইরে দাঁড়িয়ে মশার কামড় খাচ্ছে। কিছু সময় পর দায়ান বের হয়। তারপরই রাদীপও বের হলো। কিন্তু বের হতে না হতে পেটে আবার মোচড় পড়তে সে বাথরুমের দিকে ছুটলো। কিন্তু আহরার তাকে ট্রেনে ধরতেই সেই করুণ সুরে বলতে লাগলো, বন্ধু স্যার স্যার স্যার, সহ্য হচ্ছে না। চুপ বেটা, দায়ান বেরিয়েছে, যা ভেতরটাতে যা। আহরারের কথা শুনে রাদীপ ভেতরে ছুটলো, কিন্তু তাকে টপকে দায়ান এগিয়ে যেতে যেতে বলে, সর সর সর, আমার যাওয়ার লাগবে। রাদীপ দায়ানের হাত টেনে ধরে বলে, ওই তুই বাইরে যা, আমাকে ভেতরে যেতে দে। ধুর শালা, তুই যা বাইরে। গেল রে গেল। এই বলে এক প্রকার ঠেলে ঠুলে ভেতরে ঢুকে গেল দায়ান। তখনই ঈশানও বেরিয়ে এলো, সাথে সাথে রাদীপ সেটাতেও ঢুকে পড়ে। আর তা দেখে ঈশান হাসতে থাকে। তবে মুহূর্তে তার হাসি উপড়ে গেল যখনই তার অবস্থাও ব্যাগতিক হলো। পাগলের মতো দুটো বাথরুমের দরজা ধাক্কাতে থাকে। রাগের চোটে দায়ান ভেতর থেকে চিৎকার করে বলে ওঠে, ভাগ শালা। আহরার এসে ধুম করে পিঠে কিল বসিয়ে বলে, ছুটে ছুটে প্যান্ট খারাপ করিস না বন্ধু, বাইরেরটাতে যা। তাইলে আয়, তুই দাঁড়িয়ে থাক বাইরে। হ্যাঁ নিশ্চয়ই, এই কাজের জন্যই তো সৃষ্টিকর্তা আমাকে ওপর থেকে মেরেছেন এই ধরনীতে। হ্যাঁ চলুন, আপনার পাহারায় তো আমি নিযুক্ত আছি, চলুন। ঈশানের কানে কোনো কথাই প্রবেশ করেনি, কারণ সে ততক্ষণে ছুট লাগিয়েছে বাহিরে। আহরার বেচারার বার কি করার, বাহিরে দাঁড়িয়ে আবার মশার কামড় খায়। বাহিরটা মোটামুটি ভালোই অন্ধকার, কারণ আপাতত লাইটিং অফ রাখা হয়েছে সব। তাই ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে দাঁড়ালো সে। হুট করে মেয়েলি কণ্ঠস্বর শুনে ফ্ল্যাশ অফ করে দাঁড়িয়ে আছে সে। কেউ একজন বাহিরে বেরোলো, বিরক্তিতে বিড়বিড় করছে সে। সবকটা বাথরুম দখল করে রেখেছে, আজব কারবার। আহরার বুঝতে পারলো মেয়েটি রূপা।
এদিকে এই বাথরুমও যে দখলে হয়ে আছে সেটা ভাবতেই আহরারের হাসি পেয়ে গেল। রূপা এগিয়ে আসতে আসতে আহরারের উপস্থিতি টের পেল, চেঁচিয়ে বলে উঠে। কে রে, কে ওখানে? বলতে বলতে আহরারের কাছাকাছি এসে হারিকেলটা তুলে ধরে সে। আহরারের মুখ খোলা, এই মুখ রূপা আগে দেখেনি। হারিকেনটা মুখের কাছে ধরতে আহরারের মুখটুকু প্রদর্শন হয়। চোখ দুটো বিশাল আকার ধারণ করে রূপা চেয়ে থাকে। হুট করেই তার কাঁপাকাঁপি শুরু হয়ে যায়। তোতলানোর স্বরে বলে উঠে, ও মা, ও মা। আচমকা উল্টো পথে ছুট লাগায় সে আর চিৎকার করে বলতে থাকে, ও মা গো, জিন। আহরার বেকুব হয়ে রূপার ছুটে যাওয়া দেখছে। বিয়ে বাড়ির পরিবেশ এখন বেশ রমরমা। একটু পরে বরযাত্রীরা চলে আসবে। সকাল থেকে কাজের চাপে থাকায় তৈরি হওয়ার সময়টুকুও পায়নি অরণিকা। তাই জলদি জলদি হাতের কাজ সেরে তৈরি হতে গিয়েছে সে। খুব সাধারণই সাজ, খুব বেশি সময় লাগেনি। তাড়াহুড়ো করে ঘর থেকে বেরোতে গিয়ে কি মনে করে যেন পেছনে ফিরে এলো সে। আয়নার সামনে দাঁড়িয়ে স্থির নয়নে নিজেকে দেখল। তারপর কাজলটা বের করে যত্ন করে চোখে লাগিয়ে নেয়। আরও একবার নিজেকে দেখে নেয়। অদর জুড়ে হালকা হাসির ঢেউ খেলে যায় তার। অতঃপর ঝটপট বেরিয়ে পড়ে। দরজা ভেজিয়ে ছুটে যায়। হুট করে দাঁড়িয়ে পড়ে সে, পেছন হতে ভেসে আসা কণ্ঠস্বর শুনে। অরুণিকা। কাট কাট হয়ে দাঁড়িয়ে থাকে অরণিকা। ধীরে ধীরে সামনে এসে মুখোমুখি দাঁড়ায় আহরার। সামনে ঝুঁকে এসে গভীর দৃষ্টিতে অরণিকার চোখের দিকে চেয়ে আহরার মৃদু স্বরে বলে ওঠে। সুনয়না আখির যুগলে কাজল লাগলো তবে। কোনো জবাব নেই অরণিকার। মাথা নুয়ে দাঁড়িয়ে ইতস্তত করতে থাকে কেবল। আহরার পুনরায় বলে ওঠে, আমার কথাটা রাখলেন তবে? এবার চোখ তুলে তাকায় অরণিকা। মুখে কথা ফুটে তার। কে বলেছে আমি আপনার কথায় কাজল পড়েছি? কাজল পরা আমার শখ, নিজের শখ পূরণ করেছি কেবল। আহরার শব্দ করে হেসে ওঠে। তাই বুঝি? আচ্ছা, আমাকে কি এতটাই বোকা মনে হয়? অরণিকার বেশ রাগ হয়। খানিকটা উঁচু স্বরে জবাব দেয় সে। দেখুন, সবকিছু নিজের মতো করে ধারণা করে নেবেন না, এটা ঠিক না। যা বাবা, রেগে যাচ্ছেন কেন শ্যামবতী? আমি তো। আহরারের কথার মাঝে অরণিকা আশেপাশে সতর্ক দৃষ্টিতে নজর বুলাতে থাকে। তারপর বেশ নিচু স্বরে বলে, আপনি প্লিজ এভাবে যখন তখন হুটহাট আর আমার সামনে চলে আসবেন না। কেন, কোনো সমস্যা? আপনি বুঝতে পারছেন না, এভাবে আমার সাথে আপনার কথা বলাটা উচিত না। ঠিক কোন কারণের প্রেক্ষিতে আপনার কাছে এটা অনুচিত মনে হচ্ছে? আহরারের কথা শুনে অরণিকা সরাসরি তার চোখের দিকে তাকায়। অত্যন্ত শান্ত স্বরে জবাব দেয়, কারণ এটা গ্রাম। আপনি শহুরে মানুষ, গ্রামের পরিবেশ সম্পর্কে আপনার কোনো ধারণা নেই। এখানে একটা ছেলে একটা মেয়ে একে অপরের দিকে তাকালে সেটাও অনেক বড় ইস্যু হয়ে যায়। সেখানে আপনি এভাবে বারবার কথা বলার চেষ্টা করলে যদি কেউ দেখে ফেলে, তবে সেটা তো ভালোভাবে নেবে না। অরণিকার কথা শেষ হতে না হতে আহরার জবাব দেয়, কে কি বললো না বললো, কে কি ভাবলো, আই ডোন্ট কেয়ার। আমার যে কাজ পছন্দ সেটা আমি করবই। মানুষের কথা ভেবে ভয়ে গুটিয়ে যাওয়ার মতো ছেলে আমি নই। অরণিকা বলে, আপনি তো এই গ্রামে দুদিনের অতিথি, বিয়েতে এসেছেন, বিয়ে শেষে আবার ফিরে যাবেন, কিন্তু আমাকে তো এই গ্রামেই থাকতে হবে। আপাত দৃষ্টিতে আপনার কোনো সমস্যাই হবে না, কিন্তু আমার তো এই গ্রামে থাকাটাই হয়তো কঠিন হয়ে যাবে। কে বলেছে আমি দুদিনের অতিথি? যদি বলি এই গ্রামে যাতায়াতের একটা পার্মানেন্ট ব্যবস্থা করে নিব, তো সে আপনি যা খুশি তাই করুন, কিন্তু আমার আশেপাশে ঘুরঘুর করা বন্ধ করুন প্লিজ। এই বলে অরণিকা আহরারকে পাশ কাটিয়ে চলে যায়। সিঁড়ি দিয়ে নামতে গেলে ঝড়ের বেগে আহরার আবার সামনে এসে দাঁড়িয়ে পড়ে। ভয় পেয়ে অরণিকা পেঁচাতে গিয়ে পড়ে যাওয়ার উপক্রম হয়, কিন্তু আহরার তাকে পড়তে দেয় না। এক হাতে কোমর জাপটে ধরে আগলে নেই সে তার শ্যামবতীকে। ভরকে যাওয়া অরণিকার চোখে মুখে আতঙ্ক। সে আহরারের পাঞ্জাবি কিছু অংশ খামচে ধরে আছে, যেন ছেড়ে দিলেই পড়ে যাবে। শ্যামবতীকে এতটা কাছে নিয়ে আহরারের নিজেই টাল মাটাল অবস্থা। তবুও সে নিজেকে শক্ত রেখেছে। চোখে মুখে তার মৃদুর হাসির ঝিলিক। নেশাতুর দৃষ্টিতে চেয়ে আছে তার সুনয়নার ভয় পাওয়ার মুখখানের দিকে। কেবল এক ঘোর লাগা কণ্ঠস্বরে বলে উঠে, আপনার আশেপাশে ঘুরঘুর করা আমার বন্ধ হবে না শ্যামবতী, কারণ ওটা আমার অবশ্যকীয় গুরুত্বপূর্ণ কাজ। হুট করে অরণিকা অস্থির হয়ে যায়। ছাড়ুন আমায়, সরে যান প্লিজ, সরে যান আপনি। অরণিকার এমন অস্থিরতা দেখে হকচকিয়ে যায় আহরার।
অরুকে দাঁড় করিয়ে ছেড়ে দেয় সে, একটু পিছিয়ে যায়। অরণিকা ভীত সন্তুষ্ট হয়ে চারপাশ দেখতে থাকে। আচমকা ক্ষোভের সাথে চাপা স্বরে বলে ওঠে অরু। কেন আপনি আমার এইভাবে জ্বালাতন করছেন? কি চানটা কি আপনি? বিরক্ত করার জন্য কি আমায় পেয়েছিলেন আপনি? স্থবির আহরারের চোখে মুখে ফুটে ওঠে কাঠিন্যতা। রাগে চোখ মুখ লাল আকার ধারণ করেছে তার। ক্ষিপ্ত গতিতে এগিয়ে এসে অরণিকার দুই বাহু চেপে ধরে শক্ত করে। আকস্মিক এমন আচরণে ভরকে যায় অরু। আহরার তেজের সাথে জবাব দেয়। আমি তোমায় জ্বালাতন করছি, এটাই মনে হয় তোমার কাছে? আমি কি চাই তা তুমি বোঝো? বোঝো না, নাকি বুঝতে চাও না? আহরাব খান কোনো মেয়েকে বিরক্ত করবে সেটা কুসমিন কালেও ভাবে না। আর তুমি তুমি আমার প্রতি অভিযোগ দায়ের করছো যে আমি তোমাকে বিরক্ত করছি। হ্যাঁ, আমার এই অ্যাটেনশনটা, তোমার প্রতি আমার এই অ্যাটেনশনগুলো সব কিছু জ্বালাতন মনে হয়, বিরক্ত মনে হয়? সিরিয়াসলি অরু? আহরারের সম্বোধন আপনি থেকে তুমি হয়েছে তা সে খেয়াল না করলেও অরু ঠিকই খেয়াল করেছে। তবে সে কোনো প্রতিক্রিয়া দেখায় না। অরুর চোখের কোণে জল জমেছে। তার লক্ষ্য করতে আহরারের হাত দুটো আলগা হয়ে অরুণিকাকে ছেড়ে দিয়ে ছিটকে পেছনে সরে আসে। চোখ বুজে নিজেকে শান্ত করার প্রয়াস চালায়, তবে পুরোপুরি শান্ত হতে পারে না। কণ্ঠে চাপা ক্ষোভ রেখেই বলে ওঠে। জানতে চাও না আমি কি চাই? ওয়েল, আজ রাতের মধ্যেই তুমি তোমার প্রশ্নের উত্তর পেয়ে যাবে। রেডি থেকো। এই বলে ঝড়ের বেগে সেখান থেকে প্রস্থান করে সে। অরণিকার চোখের কোণ বেয়ে টুপ করে ঝরে এক ফোঁটা অশ্রুকণা। বরযাত্রীরা এসে পড়েছে সেই কখন। তাদের জন্য হালকা নাস্তা ব্যবস্থা চলছে। আদ্রিকা সেই কাজে এদিক ওদিক ছুটছে। আয়াজের সাথে দুই একবার ধাক্কা খেতে খেতে বেঁচে গিয়েছে। একটা সময় বিরক্তিতে আয়াজ বলেই ফেলে। সারাক্ষণ এমন ব্যাঙের মতো লাফাও কেন? একটু স্থির থাকতে পারো না? আমার পা, আমি লাফাবো, নাচবো, কুদবো, যা খুশি করব। আপনার কি? আয়াজ চোখ দুটো ছোট ছোট করে তাকায়, তারপর বাঁকা হেসে বলে। আমার কিছু নয়, বাট তোমার অনেক কিছুই হতে পারে। আদ্রিকা মুখ বাঁকিয়ে আয়াজের পাশ কাটিয়ে চলে যায়। কিন্তু কিছু দূর গিয়ে কোনো একটা কাজ মনে পড়ায় দ্রুত ছুট লাগাতে গিয়ে শাড়িতে পা আটকে তার কুচিগুলো খুলে যায়। দ্রুত সেই কুচিগুলো ধরে নেয় আদ্রিকা। এদিকে পেছন থেকে আয়াজের ভেসে আসা হাসি, সেই সাথে টিটকারি। বলেছিলাম অনেক কিছুই হতে পারে, যাও আরো লাফাও। আয়াজ চলে যায়। এদিকে আদ্রিকার কান্না বেরিয়ে আসার উপক্রম, কিন্তু নিজেকে সামলে সে ঘরের দিকে দৌড় লাগায়। যাওয়ার পথে নূপুরকে দেখতে পেয়ে তাকে বলে। শোন নূপুর, যা তো একটু বুবুকে ডেকে দে, ঘরে আসতে বল জলদি। আচ্ছা। বলে নূপুর চলে যায় অরণিকাকে ডাকতে। এদিকে আদ্রিকা পিছু পিছু আরও একজন যে তার ঘরের দিকে এগিয়ে গিয়েছে তা সে বুঝতে পারে না। রূপাকে নিয়ে মহা বিপদে পড়েছে ঝুমুর। সকাল থেকে তার উল্টাপাল্টা আচরণ। ঘরের ভেতরে লুকিয়ে বসে আছে, কিছুতেই বের হতে চায় না। বাড়ির মানুষজন বিয়ে নিয়ে ব্যস্ত থাকায় তার এই আচরণ নিয়ে বিশেষ মাথা ঘামাচ্ছে না। কিন্তু ঝুমুরের তো রূপাকে ছাড়া গতি নেই। রূপা ছাড়া তার একা একা কিছুই ভালো লাগে না। তাই সে বারবার রূপাকে তোষামত করতে থাকে। কিন্তু রূপা নাছোড় বান্দা, তার একই কথা। বাড়িতে জিন ঢুকেছে রে, জিন জিন। কাল রাতে রূপা চিৎকারে বাড়ির মানুষ বেরিয়ে আসলে দেখতে পায় রূপা চিটপাটাং হয়ে উল্টে পড়ে আছে। পাশেই তার হারিকেনটা গড়াগড়ি খাচ্ছে। তাকে ধরাধরি করে তুলতেই দেখা যায় সে অজ্ঞান হয়ে আছে। নানা কলা কৌশল করে তার জ্ঞান ফিরালে সে তখন থেকেই শুধু জিন জিন বলে বিড়বিড় করেই যাচ্ছে। সকলে ভাবছে বিয়ে বাড়ির ধকলে ওর বোধহয় মাথা গন্ডগোল হয়েছে। ঝুমুর বসে আছে রূপার কাছে। কিরে, এখনো তোর ভয় দূর হচ্ছে না? আচ্ছা, সত্যি করে বলতো তুই কি দেখেছিস? রূপা ঝুমুরের কানের কাছে এগিয়ে এসে ফিসফিস করে বলে। সত্যি বলছি, বিশ্বাস কর। একটা ছেলে মানুষকে দেখলাম, এত সুন্দর। তার রূপ দেখে আমার চোখ ঝলসে যাওয়ার মতো অবস্থা। মানুষ কি এত সুন্দর হতে পারে? দাদি কি বলতো মনে আছে? জিনেরা সুন্দর মানুষের রূপ ধরে মানুষকে আকৃষ্ট করে। আমাকেও আকৃষ্ট করে ঘাড় মটকাতে এসেছিল বোধহয়। এই বলে রূপা ভয়ে ভয়ে আশেপাশে তাকাতে লাগলো। ওদিকে ঝুমুর মনে মনে বলছে, মেয়েটার আসলেই মাথা গেছে। আদ্রিকাকে নিজের এলোমেলো হয়ে যাওয়ার শাড়ির কুচিগুলো ঠিক করছে। হুট করে তার হাত থেমে গেল পুরুষ কণ্ঠস্বর শুনে। আমি সাহায্য করব? পিছু ফিরে দরজার কাছে শাহাদাতকে দাঁড়িয়ে থাকতে দেখে আদ্রিকার রাগ হয়। এমন অশুভ মানুষ সে আর দুটো দেখেনি। একই শাহাদত ভাই,
এভাবে একটা মেয়ের ঘরে ঢুকে গেলে? আপনাকে তো বেশ ভদ্র ছেলে বলে জানতাম। অথবা আপনি... শাহাদাত ঘরে ঢুকতে ঢুকতে বলে, অন্য মেয়ের ঘরে তো ঢুকিনি, নিজের হবু বউয়ের কাছে এসেছি। বিয়ের কথা উঠেছে কেবল, কথা কিন্তু পাকাপোক্ত হয়নি শাহাদাত ভাই। হয়নি তো কি হয়েছে, হয়ে যাবে। কি বলো তো, বিয়ে তো আমাদেরই হবেই। আর আমি যদি বলি হবে না, আমি আপনাকে বিয়ে করতে রাজি না। শাহাদাত এগোতে এগোতে অনেকটা এগিয়ে আসে। আদ্রিকা পিছিয়ে যেতে যেতে দেওয়ালে পিঠ ঠেকে যায় তার। আর পেছনোর উপায় নেই তার। ভয়ে হাত পা ঠান্ডা হয়ে আসছে আদ্রিকার, ভেতরটা কেঁপে কেঁপে উঠছে। সবাই নিচু ব্যস্ত, তাকে সাহায্য করার মতো এখন আশেপাশে কেউ নেই। কি করবে সে? চিৎকার করবে? চিৎকার করলে কেউ কি শুনবে? শাহাদাত বিশ্রীভাবে হেসে উঠে লোলুপ দৃষ্টিতে আদ্রিকার দিকে চেয়ে জবাব দেয়, তুমি অনেক বেশি সুন্দরী আদ্রিকা, তোমাকে তো আমার চাই, এক রাতের জন্য হলেও। ঘৃণায় সারা শরীর রেডি করে উঠে আদ্রিকার। শাহাদাতকে সরে যেতে বলতে চায়, কিন্তু ভয়ে গলার স্বর আটকে গেছে তার। এদিকে শাহাদাত এক নোংরা ইচ্ছে নিয়ে আদ্রিকার মুখের দিকে ঝুঁকতে থাকে। হঠাৎই সে থেমে যায়, বলা চলে থেমে যেতে বাধ্য হয়। কেউ একজন তার শার্টের কলার টেনে ধরেছে। মানুষটা কে? তার দেখার ইচ্ছে নিয়ে পেছনে ঘুরতেই সশব্দে কঠিন এক চর এসে লাগে তার গালে। বিস্ময় রাগ নিয়ে গালে হাত দিয়ে সামনে তাকিয়ে দেখে শান্তশিষ্ট নম্র মেয়ে বলে জানা অরুণিকা। রক্ত চক্ষু নিয়ে তাকিয়ে আছে তার দিকে, দৃষ্টিতে তার আগুন ঝরছে। এই মুহূর্তে তার দৃষ্টি দেখলে যে কারোরই অন্তরাত্মা কেঁপে উঠবে। শাহাদাতের ভেতরেও কিছুটা ভীত সৃষ্টি হয়েছে। পেছনে জড়সড় হয়ে দাঁড়িয়ে থাকা কম্পনরত আদ্রিকাকে টেনে নিজের কাছে নিয়ে আসে অরু। ওকে এক হাতে আগলে ধরে শাহাদাতের দিকে আঙ্গুল উঁচিয়ে কঠোর স্বরে বলে, আজ যা বলেছেন বা যা করতে যাচ্ছিলেন, দ্বিতীয়বার আবার এমন কিছু করার কথা চিন্তাও করবেন না শাহাদাত ভাই, তাতে আপনারই মঙ্গল হবে। আর হ্যাঁ, এই চরটা যেন মনে থাকে। এই বলে আদ্রিকা হাত ধরে গটগট পায়ে বেরিয়ে যায় অরু। রাগে ক্ষোভে তীব্র আক্রোশে মস্তিষ্ক টনটন করছে শাহাদাতের। অরুর মতো সাধারণ একটা মেয়ে এত বড় দুঃসাহস! হাঁপানে রোগীর মতো টেনে টেনে শ্বাস নিচ্ছে সে। কিছুতে মেনে নিতে পারছে না একটা মেয়ে হয়ে তার গায়ে হাত তুলবে। মাথার চুল খামছে, দাঁতে দাঁত চেপে কিরমির করছে সে। ভয়ানক রাগে দাঁতে দাঁত বাড়ি খেয়ে কটমট আওয়াজ করছে তার। রাগের দরুন সারা শরীর থরথর করে কাঁপছে। মেডিসিন দরকার তার এখন। শরীর খারাপ করতে শুরু করেছে। চাপা চিৎকার করে উঠে সে, তারপর চিবিয়ে চিবিয়ে বলতে থাকে, যতক্ষণ না তোর সর্বনাশ করতে পারছি অরুণিকা, আমি শান্ত হতে পারবো না, কিছুতেই পারবো না। নিজের ফোনটা বের করে কাপা কাপা হাতে ডায়াল করে সে। ওপাশ থেকে রিসিভ হতেই ক্ষুদ্র স্বরে থেমে থেমে বলে সে, অরুণিকার সর্বনাশ নইলে হোক তোদের শেষ নিঃশ্বাস। আদ্রিকাকে নিয়ে বেরিয়ে আসতেই হুট করে থেমে যায় অরুণিকা, কারণ আদ্রিকা তার হাত টেনে দাঁড়িয়ে পড়েছে। অরুর তাকিয়ে দেখে আদ্রিকা কাঁদছে। ছোট বোনের কাছে এসে তার চোখের পানি মুছিয়ে দিতে দিতে বলে, কি হয়েছে বনু, কাঁদছিস কেন? কিছু হয়নি, দেখ সব ঠিক আছে, বুবু আছে তো, ভয় কেন পাচ্ছিস বল? কাঁদতে কাঁদতে আদ্রিকা জবাব দেয়, বুবু, যদি বাড়ির সবাই এই লোকটার সাথে আমার বিয়ে দিতে জোরাজোরি করে, কি করব বুবু? তুই ভাবলি কি করে এরপরও এমন একটা মানুষের সাথে তোর বিয়ে হতে দিব আমি? সবাইকে জানিয়ে দেব তার আসল চেহারার কথা। কিন্তু তুমি যা দেখেছো বাকিরা তো তা দেখেনি। কেউ কি তোমার কথা বিশ্বাস করবে? শাহাদাত ভাইকে সবাই অনেক পছন্দ করে, তাই ওরা ভাববে আমি হয়তো বিয়ে ভাঙতে ইচ্ছে করে মিথ্যে নাটক সাজাচ্ছি। এখন আমরা কি করব বুবু? বোনের কথা শুনে চিন্তায় পড়ে যায় অরুণিকা। সত্যিই তো আদ্রিকার কথাগুলো ফেলে দেওয়ার মতো নয়। কিভাবে কি করবে সে? আদ্রিকার কান্নার বেগ তীব্র হয়। অরুণিকা বোনকে বুকে জড়িয়ে শান্ত করার চেষ্টা করে, কিন্তু তার মাথায় আসন্ন বিপদ নিয়ে একরাশ দুশ্চিন্তা এসে ভর করেছে। দুই বোনের এমন দৃশ্য একটু দূরে দাঁড়িয়ে থাকা আয়াজের দৃষ্টিগোচর হয়। তিরিং বিরিং করে লাফিয়ে বেড়ানো হাসি খুশি মেয়েটাকে এমনভাবে কাঁদতে দেখে আয়াজের অদ্ভুত রকমের মায়া কাজ করে। আদ্রিকার কান্নার কারণ সে কিছুটা আন্দাজ করতে পারে, কারণ একটু আগেই সে ওদের রুম থেকে শাহাদাতকে বেরোতে দেখেছে।
ছেলেটাকে বেশ খ্যাপাটে দেখাচ্ছিল, সম্ভবত কিছু নিয়ে ভয়ানক রেগে আছে। বুদ্ধিমান আয়াজের ব্যাপারটা ধারণা করতে খুব একটা অসুবিধা হয় না। এদিকে শুভ বিবাহের কাজ সম্পূর্ণ হয়েছে, সকলের খাওয়া দাওয়া কাজের ব্যস্ত এখন। অরুণিকাও কাজের মধ্যে ডুবে গিয়েছে। আদ্রিকা নিজেকে কিছুটা স্বাভাবিক করে নিয়েছে, তবে অনেকটা চুপসে গিয়েছে সে। তা বুঝতে পেরে আয়াস এসে পাশে দাঁড়িয়ে বলে, চঞ্চলা পাখি হঠাৎ এত শান্ত হয়ে গেল কিভাবে? এমন বিরল দৃশ্য দেখার সৌভাগ্য হলো তবে। আয়াজের কথা শুনে নিলিপ্ত দৃষ্টিতে তার দিকে তাকায় আদ্রিকা। ধস করে উঠে আয়াজের বুক। মেয়েটাকে কেমন ফ্যাকাশে দেখাচ্ছে। আচ্ছা, আমার কেন এত খারাপ লাগছে? এমন মায়া লাগছে কেন? বুঝতে পারছি না কিছুতেই। আদ্রিকার কথাই ধ্যান ভাঙে তার। আপনি তো বলছেন স্থির থাকতে। বাহ, গুড গার্ল। আপনার তো এবার খুশি হওয়ার কথা। কি ভেবে যেন আয়াজ জবাব দিল, সেটা তো ভাবছি। খুশি হওয়ার কথা থাকলেও কোনো অজানা কারণে খুশি হতে পারছি না আমি। মনে হচ্ছে এই চঞ্চলা পাখিকে বোধহয় চঞ্চলতাই মানে। এই স্থিরতা, এটা একটু মানাচ্ছে না। এক কাজ করো, তুমি বরং ব্যাঙের মতোই লাফিয়ে বেড়াও, ওটাই ঠিক ছিল। এই বলে আয়াজ চলে যাচ্ছিল, আবার পিছু ফিরে বলে উঠে, আরেকটা কথা, মেয়ে মানুষ বলে নিজেকে সবসময় নরম সরম দুর্বল করে রেখো না। বি স্ট্রং, ইটস বেটার ফর ইউর সেলফ। একটা সুন্দর শুভ্র হাসি ছুঁয়ে দিয়ে আয়াজ চলে যায়। আদ্রিকা ভাবতে থাকে আয়াজের বলা কথাগুলো। সারাটা দিন পেরিয়ে গেল, অথচ একবারও আরহারকে আশেপাশে দেখলো না। মানুষটা তো সব সময় আগে পিছে ঘুরতে থাকে। অরুণিকা যতই এড়িয়ে যাক না কেন, আরহার ঠিকই কোনো না কোনো বাহানায় অরুণিকার কাছাকাছি থাকবে। কিন্তু আজ হঠাৎ ব্যতিক্রম ঘটল। না চাইতেও অরুণিকার চোখ বেশ কয়েকবার আশেপাশে আহরারকে খুঁজেছে। আচ্ছা, তখন ওভাবে বলায় ওনার কি খুব খারাপ লেগেছে? এই জন্য কি উনি আর সামনেই আসছেন না? বিরক্ত করতে বারণ করায় আর বিরক্ত করছেন না। অরুণিকার খারাপ লাগছে। সে কি মানুষটাকে কষ্ট দিয়ে ফেললো? অরু কাউকে কষ্ট দিতে চায় না, তার জন্য কেউ কষ্ট পাক সেটা সে কখনোই চায় না। কিন্তু আহরার যা করছে বা করতে চাইছে তাতে সায় দেওয়াও অরুর পক্ষে সম্ভব না। অরু ভাবল আহরারের কাছে ক্ষমা সে চেয়ে নেবে, কিন্তু তার জন্য মানুষটাকে খুঁজে তো পেতে হবে। খাবারের জায়গায় দাঁড়িয়ে তিন বন্ধু করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে সেসব খাবারের দিকে। ঈশান বারবার জিহ্বা দিয়ে ঠোঁট বেজাচ্ছে। রাদীপ দুই ঠোঁট চেপে বারবার ঠোক গিলছে। দায়ান চোখ মুখ কুঁচকে চিন্তা করছে এখনই ঝাঁপিয়ে পড়বে কিনা। হুট করে পেছন থেকে এক লোক বলে উঠে, কি ব্যাপার? খাবার না নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবারের দিকে এমনভাবে তাকিয়ে আছো কেন? দেখে মনে হচ্ছে যেন এসব খাবার খাওয়ার কপাল নাই তোমাদের, তাই দেখে দেখে চোখ জুড়িয়ে নিচ্ছ। আজকালকার পোলাপানদের মতি বোঝা দেয়। এই বলে লোকটা চলে গেলেন। রাদীপ বলে, কি রে, দিবি নাকি একটু? ঈশান সায় দেয়। হ্যাঁ চল না একটু খাই। দায়ান ধমকে বলে উঠে, খবরদার, একদম না। কাল রাতের কথা ভুলে যাস না তোরা। এসব ভারী খাবার আর একদম খাওয়া যাবে না। চল চল চল। অগত্যা মন খারাপ নিয়ে তিন বন্ধুকে প্রস্থান করতে হয় সেখান থেকে। যেতে যেতে দায়ান বলে উঠে, কি ব্যাপার, আওরাবকে দেখছি না কেন, কোথায়? রাদীপ জবাব দেয়, বরযাত্রী আসার কিছু সময় আগে ওরে দেখছিলাম, তারপর তো আর দেখি না। ঈশান রসিকতা করে বলে উঠে, প্রেমে পড়ে বেটা নিরুদ্দেশ হয়ে গেল। দায়ান বলে, ধুর, কি কস না কস, প্রেমে পইরা গায়েব হবে না কেন? দায়ানের কাজ চাপড়ে ঈশান জবাব দেয়, বন্ধু পড়িসনি তো কখনো প্রেমে, তাই বুঝিস না। এবার রাদীপ বলে, দোস্ত তুই বরং একবার ট্রাই কর, বুঝলি? ঈশানও সম্মতি জানিয়ে বলে, ঠিক ঠিক, এই বিয়ে বাড়ি থেকেই একটা মেয়ে পটা যা, আমরা হেল্প করছি। বলতে বলতে কিছু দূরে গাছের আড়ালে দাঁড়িয়ে থাকা একটি মেয়েকে নজর পড়তেই ঈশান বলে উঠে, ওই তো যা, ওই মেয়েকে গিয়ে বল, ইউ আর সো বিউটিফুল, আমার তোমাকে ভীষণ পছন্দ। দায়ান অসম্মতি জানিয়ে বলে, না না, আমি পারবো না, সর। আরে যা তো, যা, ট্রাই মার একটা। এই বলে এক প্রকার ঠেলে ঠুলে দায়ানকে পাঠিয়ে দেয় তারা। ভয়ে ভয়ে দায়ান সেখানে গিয়ে দাঁড়ায়। গলা পরিষ্কার করে কোনো রকমে বলে উঠে, হেই, ইউ আর সো বিউটিফুল, আমার তোমাকে ভীষণ পছন্দ।
গাছের আড়াল থেকে সামনে এসে দায়ানের মুখোমুখি দাঁড়িয়ে সেও জবাব দেয়। ওমা তাই? সত্যি বলছো আমি বিউটিফুল? একজন মধ্যবয়সী স্থূলকার মহিলা, যার ভয়ঙ্কর দানবীয় চেহারা। দায়ান চমকে গিয়ে লাফিয়ে পেছনে সরে যায়, তোতলানোর স্বরে বলে, আসলে ভুলে গেছে অন্য একজনকে বলতে, কি আপনাকে বলে ফেলেছি। সরি, আমি যাই। এই বলে দায়ান ছুটে বন্ধুদের কাছে এসে বলে, শালা, এটা কার কাছে পাঠিয়েছিস? আমাকে দেখ। ওদিকে মহিলাও পেছনে পেছনে আস্তে আস্তে বলে, আরে আমারও তোমাকে অনেক পছন্দ হয়েছে, আসো গালে একটা চুমা দিই। তা দেখে দায়ান বলে, দেখ পিছে আইসা পড়ছে। আমি আর নাই বাবা। এই বলে দায়ান সেখান থেকে পালিয়ে যায়। এদিকে মহিলা রাদীপ আর ঈশানকে দেখে একগাল হেসে বলে, ও মা, তোমরাও কত সুন্দর, দেখেই চুমু খেতে মন চায়। আসো আসো চুমা খাই। ঈশান রাদীপকে গুঁতো মারতে মারতে বলে, ভাই বাঁচতে চাইলে পালা পালা। বাবা গো। বলতে বলতেই দুজনে দৌড় লাগায়, এক দৌড়ে পকার পার। বিয়ের দিন বউ নিয়ে যাওয়ার একটা নিয়ম থাকলেও দিয়ার বিয়ের ক্ষেত্রে নিয়মটার ঠিক ভিন্নতা রাখা হয়েছে। আজ বিয়ে হলেও আজই বউ নিয়ে ফিরবে না তার শ্বশুরবাড়ির লোকজন, অর্থাৎ আজ রাতটা তারা এখানেই থাকছে। সেই সুবাদে কিছুটা আনন্দ মজা করার উদ্দেশ্যে একটা ছোটোখাটো কনসার্টের আয়োজন করা হয়েছে। সেখানে কেবল ইয়াং ছেলে মেয়েরাই উপস্থিত। গুরুজনরা সব বাড়ির ভেতরে নিজেদের মতো সময় কাটাতে ব্যস্ত। অরণিকা কখনো এসব কনসার্ট দেখেনি, তার কাছে অন্যরকম লাগছে বেশ, তবে ভালোও লাগছে। পরপর বেশ কয়েকজন শিল্পী অনেক বিখ্যাত সব গান গাইল, আর সকলে যে কি হই হুল্লো, তালে তালে চেঁচিয়ে ওঠা, লাফিয়ে নাচ। অরণিকা অবাক হলেও আদ্রিকা বেশ হাসি পাচ্ছিল। সে খুব হেসেছে এবং কিছু সময় পর নিজেও সবার সাথে তাল মেলালো। বোনকে স্বাভাবিক দেখে অরণিকার স্বস্তি মিলল, খুশি হলো সে। ওদিকে তার সাথে সাথে খুশি হলো আরও একজন। সে এগিয়ে এসে আদ্রিকার কানে কানে ফিস ফিস করে বলে, এবার পারফেক্ট আছে। আয়াজের কথা শুনে হেসে ফেলে আদ্রিকা, জবাবে পাল্টা হাসি আয়াজও দেয়। অরণিকা এখনো আহরারকে খুঁজে চলেছে। অদ্ভুত লাগছে তার, একটা মানুষ এভাবে নিরুদ্দেশ হয়ে গেল। আসলে কি নিরুদ্দেশ হয়েছে, নাকি আশেপাশে আছে ওরু দেখতে পাচ্ছে না? এমন নয় তো যে উনি ইচ্ছে করেই এমনটা করছে। ওরু তাকে খুঁজে বেড়ায় কিনা তা দেখতে। এমনটা হলে তো ওনাকে প্রশ্রয় দেওয়া হবে, যা অনুচিত। ওরু নিজেকে নিজেই বলতে থাকে, এসব খোঁজাখুঁজি বন্ধ কর অরু, ক্ষমা চেয়ে নেওয়া যাবে। মানুষটা আছে, এতটা অস্থির হওয়ার কিছুই নেই। আর তাছাড়া তুই তো ভুল কিছু করিসনি, মানুষটা তো সত্যি তোকে বিরক্ত করছিল। একদম প্রশ্রয় দিবি না অরু, একদম না। নিজের মনকে দমিয়ে ওরু অনুষ্ঠানের দিকে মন দেয়। হঠাৎই স্টেজটা অন্ধকার হয়ে যায়, সবার মধ্যে চাপা শোরগোল দেখা যায়। কি হলো হঠাৎ? এরই মাঝে আবারও আলো জ্বলে ওঠে। গিটারের টুংটাং শব্দ তুলে কেউ একজন এগিয়ে আসছে। ঠিক আলোর মধ্যে এসে দৃশ্যমান হতেই সকলে বুঝতে পারে মানুষটা আর কেউ নয়, স্বয়ং আহরার খান। বিস্মিত নয়নে চেয়ে থাকে সকলে। বন্ধুরা তো চেঁচিয়ে ওঠে। মাস্কের ভেতরে পড়ে থাকা মাইক্রোফোনে বলে ওঠে আহরার, বিশেষ একটি কারণে বিশেষ একটি গান। আশা করি গানটি যেখানে পৌঁছানোর সেখানে পৌঁছে যাবে। ঈশান্ত রীতিমতো সিটি বাজাতে শুরু করে, চেঁচিয়ে বলে ওঠে, অসাধারণ সিদ্ধান্ত বন্ধু, ফাটাইয়া দে জাস্ট। দায়ান রাদীপও তাল মিলিয়ে বলে, ইয়েস, শুরু কর তুই। সকলের উৎসাহ দিতে শুরু করেছে আহরারকে। আহরারের চোখ তার শ্যামবতীর দিকে নিবদ্ধ। অরুণিকা স্থবির নয়নে চেয়ে আছে আহরারের দিকে। কি চাইছে মানুষটা? আহরারের গিটারের সুর ওঠে, চোখ বুজে কল্পনায় আনে সেসব মুহূর্ত আর স্মৃতি যা তার সুনয়নার সাথে ঘটেছে। সেই প্রথম দেখা। আহরার গাইতে শুরু করে। স্টেজ থেকে নেমে আসে আহরার। সকলেই উল্লাসে মেতে আছে। এক একজন নিজেদের মতো গা দুলিয়ে উপভোগ করছে এই গান। আহরার অরণিকার ঠিক পাশাপাশি এসে দাঁড়ায়, আর চোখে অরণিকা দেখে তাকে। ঠিক তখনই গিটারের সুর পুনরায় বেজে উঠে, সেই সাথে আহরার গেয়ে উঠে পরবর্তী লাইন। সকলে হইচই করে চেঁচিয়ে উঠেছে।
আহরার এবার সবার আশেপাশে গিয়ে গিটার বাজাচ্ছে। সবাই তালে তালে নাচতে থাকে। একটু দূর থেকে নিজের শ্যামবতীর দিকে তাকিয়ে পরবর্তী লাইনগুলো গাইতে শুরু করে। শেষ লাইনটি আহরার ঠিক অরুণিকার কানের কাছে এসে বলে। চকিতে ফিরে তাকায় অরুর আহরারের দিকে। আহরারের চোখে ফুটে ওঠা হাসি অরুণিকাকে বুঝিয়ে দেয় বেশ ভালোভাবে আহরার কি চায়। সে বলেছিল আজ রাতের মধ্যে সে প্রশ্নের উত্তর জানাবে। সে কি চায়? এটাই কি তবে তার চাওয়া? আহরার গাওয়া প্রতিটি লাইন মনে হচ্ছিল সবটা অরুর জন্য গাওয়া। আজ অরুণিকা জেনে গিয়েছে আহরারের মনের কথা। কিন্তু এইবার সে কি করবে? না, আর এক মুহূর্ত এখানে থাকা যাবে না, কিছুতেই না। অরুর আশেপাশে আদ্রিকাকে খুঁজতে লাগলো। ওকে পাওয়া মাত্রই তার হাত টেনে ছুটতে লাগলো। আদ্রিকা বারবার কি হয়েছে জিজ্ঞাসা করেও আশা অনুরূপ উত্তর পায় না, শুধু বলে এক্ষুনি বাড়ি যাব। বন্ধুদের মাঝে থাকায় আহরার খেয়াল করে না অরুণিকার চলে যাওয়া। ওদিকে সুযোগ সন্ধানী একজন যেন এমনি একটা সুযোগের অপেক্ষায় ছিল। এইবার এই সুযোগটাই কাজে লাগাবে সে। অমাবস্যায় নিকোষ কালো আধারে ছেয়ে আছে রাতটি। একেবারে কুটকুটে অন্ধকারও নয়। গ্রামের পথঘাটের আবছা আলোয় দৃশ্যমান। সেই আলোতেই হেঁটে চলেছে দুই বোন। কিন্তু কিছু দূর যেতেই হুট করে দাঁড়িয়ে পড়ে তারা, কারণ মনে হচ্ছে কেউ তাদের পিছু পিছু আসছে। নিজেদের গ্রামের রাতের আধারে চলাচল করা মোটেও কোনো বড় ব্যাপার নয়, তবে আজ তারা ভয় পাচ্ছে। আসলে কেউ তাদের পিছু নিচ্ছে কিনা তা বুঝতেই তারা দাঁড়িয়ে পড়েছিল। আশ্চর্যজনকভাবে পেছনে পায়ের শব্দ থেমে যায়। পুনরায় হাঁটা শুরু করতেই পেছনে হাঁটার শব্দও শুরু হয়ে যায়। আদ্রিকা ভয় পাচ্ছে ভীষণ। বোনকে সাহস দিতে নিজেকে শক্ত রাখলেও অরু নিজের ভিতরেও ভয়ের কম্পন সেই অনুভব করছে। দ্রুত পা চালাতে থাকে তারা। সামনেই একটা আম বাগান, সেই বাগান পেরিয়ে ধানক্ষেত, আর তার পরপরই অরুদের বাড়ি। বাগানের পাশে একটা খোলা মাঠ রয়েছে। সেই মাঠ দিয়ে গেলেই দ্রুত পৌঁছানো যাবে, তাই অরু মাঠের পথটাই ধরল। ঝোঁকের বসে এই রাতের বেলা বেরোনোটা যে কত বড় বোকামি হয়েছে তা বেশ ভালোই বুঝতে পারছে অরু। কিন্তু এখন আর কিছুই করার নেই। মাঠ দিয়ে কিছু দূর যেতেই অরুর ভয়টা সত্যি হলো। কোথা থেকে হঠাৎ তিনজন লোক এসে পথ আগলে দাঁড়িয়ে পড়ে। ভয় পেয়ে পিছিয়ে যায় অরু। আদ্রিকা কাঁদতে শুরু করে। অরু সাহস করে বেশ কড়া স্বরে জিজ্ঞেস করে, কারা আপনারা? এভাবে রাস্তা আটকাচ্ছেন কেন? আমরা এই গ্রামেরই মেয়ে, সামনেই আমাদের বাড়ি, বেশি বাড়াবাড়ি করলে। মেয়ে হয়ে এত তেজ? পেছন থেকে ভেসে আসা কণ্ঠস্বর শুনে অরু আদ্রিকা দুজনেই অন্তরাত্রা খাঁচা ছাড়ার হবা জোগাড়। সেই গলার স্বরটি আর কারো নয়, শাহাদাতের। একেবারে অরুণিকার সামনে এসে দাঁড়িয়ে পুনরায় বলে ওঠে, এত তেজ পাও কোথা থেকে? কোন শক্তিতে, কিসের ভিত্তিতে এই তেজ নিয়ে টিকতে পারবে? বলতে বলতে শাহাদাত বড্ড কাছে চলে এসেছে। তার নিঃশ্বাসের স্পর্শ অরুর মুখে লাগাতে ঘৃণায় সারা শরীর গুলিয়ে উঠে তার। শাহাদাত আত্মগরিমা দেখিয়ে বলে, শুধু একবার গায়ে কলঙ্ক লাগিয়ে দিলে গলায় দড়ি কলসি দিয়ে মরা ছাড়া কোনো উপায় থাকবে না। আর সেই মেয়ে কত তেজ দেখায়। শাহাদাত ভাই সরে দাঁড়ান, যেতে দিন আমাদের। যেতে দিব বলে তো রাস্তা আটকায়নি। তোর এত বড় স্পর্ধা, তুই আমার গায়ে হাত তুলছিস। আজ তোকে বোঝাবো আমি কি জিনিস। তুই আমার গালে আঘাত করেছিস, আর আমি তোর সারা শরীরে আঘাত করব। আমি কিন্তু চিৎকার করব শাহাদাত ভাই। কর চিৎকার। এই গভীর রাতে এমন খোলা মাঠ পেরিয়ে কারো কানে তোর আওয়াজ পৌঁছাবে না। কেউ আসবে না তোকে বাঁচাতে। শাহাদাত অরুণিকার এক হাত শক্ত করে চেপে ধরে। যতটা ব্যথা না পেয়েছে তার চেয়েও বেশি নিজের সম্ভ্রম হারানোর ভয় তার ভেতরটা ক্ষত বিক্ষত করে দিচ্ছে। ওদিকে আদ্রিকা থরথর করে কাঁপছে। কি করবে সে? তার বুবুকে কিভাবে বাঁচাবে? শাহাদাত অরুণিকাকে টানতে টানতে পাশের বাগানটার দিকে নিয়ে যেতে থাকে। শাহাদাতের সঙ্গীদের মধ্যে একজন আদ্রিকাকে আটকে রাখে। আদ্রিকা চিৎকার করে কাঁদতে কাঁদতে বলে, ছেড়ে দেন শাহাদাত ভাই, আমার বুবুকে ছেড়ে দেন। আমার বুবুর কোনো ক্ষতি করবেন না শাহাদাত ভাই। অরুণিকা যেন দিশেহারা হয়ে যাচ্ছে। কি করবে বা কি করা উচিত ঠিকমতো বুঝে উঠতে পারছে না সে। শাহাদাত তাকে টেনে হিঁচড়ে নিয়ে যায় একটা গাছের আড়ালে। ধাক্কা মেরে ফেলে দিতে গাছের গোড়ায় লেগে হাত ছিলে যায় অরুর।
ব্যথায় আর্তনাদ করে উঠে সে। শাহাদাত নিচু হয়ে বসে বিদ্রূপের স্বরে বলে, লেগেছে না? খুব লেগেছে। এটা তো কিছুই নয়, আসল যন্ত্রণাতে এবার শুরু হবে। ওদিকে কুল কিনারা না পেয়ে আদ্রিকা তাকে আটকে রাখা লোকটার হাতে কামড় বসিয়ে দেয়। লোকটা ছিটকে সরে যেতে আদ্রিকা ছুটে পালায়। তার উদ্দেশ্য যে করে হোক আহরার ভাইকে জানাতেই হবে। বুবুর বিপদ, খুব বিপদ। লোকটা চেঁচিয়ে বলে ওঠে। ভাই, অদ্রিকা পালালো। শাহাদাত আক্রোশের সাথে জবাব দেয়। ধরে নিয়ে আয় ওকে, বেশি দূর যেন যেতে না পারে। আদ্রিকা পেছনে ছুটলেও লোকটা আদ্রিকাকে ধরতে পারে না। প্রাণপণ ছুটতে ছুটতে দায়ানদের বাড়িতে এসে পৌঁছালো সে। বাড়ির দিকে ছুটতে গিয়ে আয়াজের সাথে ধাক্কা খেয়ে ছিটকে পড়ে যায়। আয়াজ খেয়াল না করায় আদ্রিকাকে ধরতে পারেনি। ওভাবে পড়ে যেতে দেখে সে এগিয়ে আস্তে আস্তে বলে, সরি আই এম রিয়েলি ভেরি সরি। তোমার লেগেছে? হাঁপানি রোগীর মতো হাঁপাচ্ছে আদ্রিকা। তা দেখে ভড়কে যায় আয়াজ। আদ্রিকাকে দুই হাতে ধরে উঠে দাঁড় করায়। অস্থিরতা নিয়ে প্রশ্ন করে, কি হয়েছে আদ্রিকা? তুমি ঠিক আছো? হাঁপাচ্ছ কেন? কোথা থেকে ছুটে আসলে এভাবে? আদ্রিকার কথা বলার মতো অবস্থাও নেই। কোনো রকমে টেনে টেনে বলতে থাকে,